পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই সুপ্রভাত এবং আজকের এই মহান দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ 23শে জানুয়ারি। ভারতের ইতিহাসের ক্যালেন্ডারের নিছকই একটি তারিখ নয়, এটি এমন একটি দিন যা আমাদের ধমনীতে রক্তের গতি বাড়িয়ে দেয়, আমাদের শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে শেখায়। আজ দেশনায়ক বীরবর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, যা বর্তমানে সারা ভারত জুড়ে পরাক্রম দিবস হিসাবে পালিত হয়। আজকের এই পবিত্র দিনে দাঁড়িয়ে সেই মহামানবের চরণে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইতিহাসের পাতায় অনেক বীরের গল্প পড়েছ, কিন্তু সুভাষচন্দ্র বসুর জীবন কোনো গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয়। 1897 সালের উড়িষ্যার কটক শহরে জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর ঘর আলোকিত করে যে শিশুটি জন্মেছিলেন, কে জানত তিনি একদিন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেবেন। তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন এক জ্বলন্ত অগ্নিশিখা, যার তাপে গলে গিয়েছিল পরাধীনতার শৃঙ্খল। তোমরা এখন ছাত্র জীবনে আছো, তোমাদের জেনে রাখা দরকার সুভাষচন্দ্র ছাত্র হিসাবে কতটা মেধাবী ছিলেন। তিনি চাইলে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন। তিনি সেই যুগে ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছিলেন। তখনকার দিনে এটি ছিল সবচেয়ে বড় সরকারি চাকরি। কিন্তু যার বুকে স্বদেশের পরাধীনতার যন্ত্রণা, তিনি কি ব্রিটিশদের গোলামি করতে পারেন? তিনি সেই চাকরির নিয়োগপত্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ব্রিটিশ সরকারের চাকর হতে চাই না, আমি ভারত মাতার সেবক হতে চাই। ভাবো একবার, আজকের দিনে আমরা সামান্য সুযোগ সুবিধার জন্য কত কি করি, আর তিনি দেশের জন্য নিশ্চিত ভবিষ্যৎ ও রাজকীয় সুখ দু পায়ে ঠেলে দিয়েছিলেন। এখান থেকে আমাদের প্রথম শিক্ষা নেওয়া উচিত, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়। দেশে ফিরে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিজের রাজনৈতিক গুরু মেনে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তার পথ ছিল ভিন্ন। তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র আবেদন নিবেদন করে বা অহিংসার পথে ব্রিটিশদের মতো ধূর্ত শক্তিকে দেশ থেকে তাড়ানো সম্ভব নয়। তিনি বলতেন, স্বাধীনতা কেউ দেয় না, স্বাধীনতা অর্জন করে নিতে হয়। কংগ্রেসের সভাপতি হয়েও তিনি নিজের নীতিতে অটল ছিলেন, কিন্তু মতপার্থক্যের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তার লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ভারতের স্বাধীনতা। ব্রিটিশ সরকার তাকে ভয় পেত, তাই তাকে বারবার জেলে ভরা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে। কিন্তু তাকে কি আর আটকে রাখা যায়? 1941 সাল, এলগিন রোডের বাড়ি পুলিশ দিয়ে ঘেরা, কিন্তু ব্রিটিশ পুলিশকে ধুলো দিয়ে ছদ্মবেশে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কলকাতা থেকে পেশোয়ার, সেখান থেকে কাবুল, রাশিয়া হয়ে সুদূর জার্মানি। এই রোমাঞ্চকর যাত্রার কথা ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায়। একেই ইতিহাসে বলা হয় মহানিষ্ক্রমণ। তিনি বুঝেছিলেন শত্রুর শত্রু হলো আমাদের বন্ধু, তাই তিনি বিদেশে গিয়ে ভারতীয়দের সংগঠিত করতে শুরু করলেন। রাসবিহারী বসুর হাত থেকে তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন। সিঙ্গাপুরের টাউন হলের সামনে দাঁড়িয়ে তিনি হাজার হাজার ভারতীয় সৈন্যের উদ্দেশ্যে সেই বিখ্যাত আহ্বান জানিয়েছিলেন, দিল্লি চলো। তিনি তৈরি করলেন ভারতের প্রথম স্বাধীন সরকার। তিনি তৈরি করলেন বিশ্বের অন্যতম প্রথম নারী বাহিনী। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে দেশের স্বাধীনতার লড়াইয়ে নারীরাও পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে। সুভাষচন্দ্র বসুর সবচেয়ে বিখ্যাত উক্তিটি তোমরা সবাই জানো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই রক্ত মানে শুধু শরীরের রক্ত নয়, এই রক্ত মানে হলো ত্যাগ, পরিশ্রম, সাহস এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করা। তিনি চেয়েছিলেন এমন এক যুব সমাজ যারা দেশের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিতে পারে। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার যুবক যুবতী নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিলেন।
মণিপুরে যখন প্রথমবারের জন্য ভারতের তেরাঙ্গা পতাকা উত্তোলন করা হলো, তখন সেটা কেবল এক টুকরো কাপড় ছিল না, সেটা ছিল কোটি কোটি ভারতবাসীর স্বপ্নের উড়ান। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে আজাদ হিন্দ ফৌজকে পিছু হাঁটতে হয়েছিল, কিন্তু তারা হেরে যাননি। তাদের এই লড়াই, লাল কেল্লায় তাদের বিচার, এই সবই ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিল। ব্রিটিশরা বুঝে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর ওপর আর ভরসা করা যাবে না। ভারত ছাড়তে তারা বাধ্য হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা তো স্বাধীন দেশে বাস করছি, তাহলে আজ নেতাজির আদর্শ আমাদের কি কাজে লাগবে? আমার প্রিয় ছাত্রছাত্রী, আজও আমাদের দেশ সম্পূর্ণ সমস্যা মুক্ত নয়। দারিদ্র, দুর্নীতি, কুসংস্কার এবং বিভেদ আজও আমাদের সমাজকে গ্রাস করে আছে। নেতাজি স্বপ্ন দেখেছিলেন এমন এক ভারতের যেখানে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ থাকবে না। তার আজাদ হিন্দ ফৌজ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই ছিল এক মায়ের সন্তান। সবার মুখে ছিল একটাই স্লোগান, জয় হিন্দ। নেতাজির মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে, কিন্তু সেই রহস্যের চেয়ে বড় সত্য হলো তিনি অমর। ভারতবাসীর মন থেকে তাকে কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। তিনি মৃত্যুঞ্জয়ী। আসুন আজকের এই পুণ্য লগ্নে আমরা শপথ গ্রহণ করি, আমরা নেতাজির দেখানো পথে চলব। আমরা অলসতা ত্যাগ করে পরিশ্রমী হব, আমরা স্বার্থপরতা ত্যাগ করে দেশ সেবক হব। তবেই আমাদের আজকের এই অনুষ্ঠান সার্থক হবে। তবেই আমরা গর্ব করে বলতে পারবো আমরা নেতাজি সুভাষচন্দ্রের দেশের মানুষ। সবাইকে আবারও পরাক্রম দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ।